তথ্য অনেক কিছুই বলে, কিন্তু বাস্তব কি বলে, চোখে কি দেখা যায়, তথ্যের সাথে এদেরই মিশ্রণে তৈরি হয় তথ্যচিত্র। এতে কখনো ঘটনার অতি বর্ণন, কখনো স্বল্প বর্ণন, কখনো বা কল্পনারও মিশ্রণ হয়। তবে লোককথা, বাস্তব এবং চোখে দেখা ঘটনার মিশ্রণে সূর্যোদয়ের পথে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারা রেল স্টেশন থেকে এবার বাস্তব অনুসন্ধানের যাত্রা শুরু। 4টি শুকনো নদী গাড়িতে করে পার হয়ে সবশেষে ভুটান থেকে বেয়ে আসা হাওড়ি নদী। টোটো উপজাতিদের ভাষায় এর নাম কাংদুং। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত টোটোদের গ্রামটি হাসিমারা থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। সবথেকে কাছের রেল স্টেশনও এটি। টোটোপাড়ার উত্তরে ভুটান সীমান্তের তাদিং পাহাড়ের পাদদেশ, পূর্বে তোরসা নদী, এবং দক্ষিণ পশ্চিমে হাওড়ি নদী এবং তিতি বনাঞ্চল। Hangzame tamsa totobe 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 yongko jakomi tamsa nai chako yongko totbe manai be yongko jai lemsa yemsa pi। টোটোপাড়া মৌজাটি 1991.96 একর জায়গা জুড়ে। পাহাড়ের উঁচু অংশে 6টি পাড়া, মণ্ডলপাড়া, সুব্বাপাড়া, ধুমচিপাড়া, পূজাপাড়া, মিত্রাংপাড়া। এই 6টি পাড়া জুড়ে প্রায় 13টি গোষ্ঠী বা টোটো বসতি নির্মাণ করে বসবাস করছে। টোটো ভাষায় বে শব্দটির মানে হচ্ছে গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো হলো দাঙ্কো বে, দ্রাঙ্কো বে, বৌদু বে, বৌয়ে বে, মান্দ্র বে প্রভৃতি। Yongko jakomi
Tangsa nai chako yongko todbihing. এছাড়াও রয়েছে আরও 4টি গ্রাম বা গাঁও। সেগুলো হলো পাখা গাঁও, মঙ্গুর গাঁও, পোয়ার গাঁও, কারাবতী গাঁও। সন অবধি সম্পূর্ণ ডুয়ার্স অঞ্চল ভুটান রাজার নিয়ন্ত্রণে ছিল। ওই বছরই ডুয়ার্স অঞ্চলকে ব্রিটিশ সরকার ভারতের অন্তর্ভুক্ত করে এবং 1869 সালে ডুয়ার্স অ্যাক্ট পাশ হয়। আর তারপরই এই সমগ্র অঞ্চলটি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে আসে। সেই সময় থেকেই টোটোপাড়াকে টোটোদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। যদিও দেশের অন্য প্রান্তের এবং নেপালের মানুষও এখানে বসতি গড়েছে। জ্ঞান বাহাদুর রানা, বাড়ি হাই স্কুলের সামনে আছে। কতদিন বলতে গেলে তো আমাদের তো মোটামুটি দাদুদের হিসাব করতে গেলে 7টা পুরুষ হয়েছে ওদের। ব্যবসা তো বলতে গেলে এটাই, পিকনিক স্পট ছোটো, আর যে হোমস্টে আছে, আর এখানে দোকান রাখি, এটাই। আর বাকি সুপারি বাগান আছে, জায়গা জমি আছে। টোটোদের আক্ষেপ, টোটোপাড়ায় তারাই সংখ্যালঘু। টোটোপাড়া মৌজাটি 1991.96 একর হলেও টোটোদের জন্যে 347 একর জমি নির্দিষ্ট রয়েছে। অন্য সম্প্রদায়ের মানুষের এখানে বসবাস করার জন্যে সামান্য হলেও ক্ষোভ রয়েছে টোটোদের মধ্যে। বাইরে থেকে বলতে গেলে আপনার ওই নেপালি জাতি একটু বেশি রয়ে গেছে। কারণ হচ্ছে টোটোপাড়াতে টোটোদের মেজরিটি এখন নয়, এখন নন টোটোরাই মেজরিটি হয়ে গেছে। তো ওরা এখানে এসেছে, ওখানে বসবাস করছে, কীভাবে বসবাস করছে, কীভাবে এখানে জায়গা জমি দখল করে বসে আছে, সেই জিনিসটা তো এখন আমরা বলতে পারছি না যে কীভাবে পেল ওনারা। এখন গভর্নমেন্ট রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তো ওনাদের নলেজে সেই জিনিসটা আছে কিনা সেও জানি না। শোনা যায় স্যান্ডেল সাহেব পশ্চিম ডুয়ার্স অঞ্চলে জরিপ করতে গিয়ে এই সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব আবিষ্কার করেন। টোটো নামের ইতিহাস সম্পর্কে শোনা যায় যে 1864 সালে ভুটান এবং ব্রিটিশদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাতে যারা টোটো বস্তা বা বারুদের বস্তা বহন করে ব্রিটিশ বাহিনীকে সাহায্য করেছিল তাদের বলা হতো টোটো। যদিও বিপরীত মত হচ্ছে, লেপচা ভাষায় উঁচু স্থানকে বলা হয় টাউ। বর্ণ বিপর্যয় সেটি হয়ে যায় টো বা টোটো। টোটোদের নিজস্ব একটি ভাষা রয়েছে। নিজেদের মধ্যে সে ভাষায় কথা বললেও বাইরে কিন্তু তারা নেপালি, হিন্দি এবং বাংলা ভাষায় কথা বলে। টোটোদের ভাষার লিপি আবিষ্কার করেন ধনিরাম টোটু। আমি জন্ম থেকে এখানে টোটোপাড়ায় আমার জন্ম, এখানে আছি। আমার সামান্য মাধ্যমিক পাস আপনি এটা পড়াশোনা করেছি। এই লিপি নিয়ে তার গবেষণা এখনো চলছে। দেখুন, আসলে আমাদের টোটোদের মধ্যে উচ্চশিক্ষিত বা কবে আসবে, অনেকজন আমাকে বললো যে ফোনেটিক সাউন্ড ধরে এটা হায়দ্রাবাদে নাকি হয়। হাওয়াল অ্যান্ড কনসালটেন্ট মিলে আমার 33টা অক্ষর আমি তৈরি করেছি। এর মধ্যে ওয়ার্ড ছাপানো হয়েছে 350টা, তবে এখন সেন্টেন্সটা ছাপানো হয়নি। সবাই এখন একটু একটু করে কেউ নাম সই নিজেরা করছে, টোটোদের নিজের নাম সই পর্যন্ত করতে পারছে আপনার। এখানে সূর্যোদয় হচ্ছে, কারণ 1991 জনসংখ্যা ছিল 926 আর 2021 1630। শিক্ষার জন্যে উচ্চ মাধ্যমিক একটি বিদ্যালয় আর 4টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে।
এখনও অবধি টোটোদের মধ্যে 15 জন স্নাতক এবং 1 জন স্নাতকোত্তর। প্রথম মাধ্যমিক শিক্ষাপ্রাপ্ত চিত্তরঞ্জন টোটোর নামে রয়েছে টোটো ভাষা শিক্ষার একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। রুরাল এইড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিছুদিন এই স্কুলে সাহায্য দিয়েছিল। চিত্তরঞ্জন টোটো আমারই দাদা লাগে। ওনারা 40-50 বছর আগে ওনাদের একজন আমাদের টোটোর সমাজ থেকে সিনিয়র ফার্স্ট মাধ্যমিক উনি করেছিলেন, কিন্তু ভাগ্যবাস সামাজিক হোক জাতির হোক একটা খারাপ দিনে বলি উনি এখন আমাদের সঙ্গে নয়। তো আজকে ওনার নামে একটা স্কুল, প্রাইমারি স্কুল চলছে, চিত্তরঞ্জন টোটো এডুকেশন সেন্টার। ওই স্কুলে আমাদের টোটো ছেলেরা পড়াশোনা করাচ্ছে। ওখানে একটা সাবজেক্ট আমাদের টোটো সাবজেক্ট রয়েছে। তো এখন ওই আমাদের সামাজিক আমাদের যে টোটো ভাষা আর কালচার এইসবটাকে ধরে রাখার জন্য ওই চিত্তরঞ্জন স্কুল এডুকেশনের মধ্যে ওই সাবজেক্টটা রাখা হয়েছে। টোটো উপজাতিদের ঘরগুলো মাটি থেকে প্রায় 6 ফুট উঁচুতে, চারদিকে বাঁশ অথবা মোটা গাছের গুড়ির খুঁটি দিয়ে ঘরগুলো উঁচুতে তৈরি করা হয়। ওপরে ওঠার জন্য যে সিঁড়ি ব্যবহার করা হয় সেটি বড় কোনো গাছের গুঁড়ি কেটে সিঁড়ি করা হয়। একটি বাড়িতে একটি মাত্র ঘর এবং সামনে একটি বারান্দা মতো থাকে। ঘরের মাঝখান থেকে বা কোনো একটি অংশ বিভাজন করে রান্নাঘর তৈরি করা হয়। ঘরের ওপরের অংশটিতে খিড়ি তাই দিয়ে ছাউনি দেওয়া থাকে। চারদিকে কাঠ বা বাঁশের দেওয়াল। বাড়িগুলোর নিচের ফাঁকা অংশটিতে মজবুত বাঁশের বেড়া দেওয়া থাকে। সেখানে তারা গরু, মুরগি, হাঁস, ছাগল প্রভৃতি গৃহপালিত জন্তু পালন করে। অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত টোটো মেয়েরা। ঘরের কাজ, সুপুরি সংগ্রহ অথবা জমিতে কাজ করা, এটাই স্বাভাবিক ধরা গেলেও টোটো উপজাতিদের মধ্যে প্রথম মহিলা স্নাতক রীতা টোটো। মেয়েদের মধ্যে মধ্যে হচ্ছে 10 স্যার। আমার 5 কোর্সে ছিল স্যার, বিয়ে হয়েছে। উচ্চ মাধ্যমিক আলিপুরদুয়ার থেকে স্যার। ছোটোবেলাতে বাবা মা পাঠাতো স্কুলে, মানে জানতাম না যে লেখাপড়া করলে যে বাইরের জগৎ অন্যরকম। তখন যখন ছোটোবেলা পাঠাতো যেতাম স্কুল, মাধ্যমিকের পর যে উচ্চ মাধ্যমিক হয়, উচ্চ মাধ্যমিকের যে কলেজ হয় সেটাও জানতাম না স্যার। তো কোনোরকম ওখান থেকে টোটোপাড়ায় আমাদের মানে অসুবিধা বলতে সবথেকে অসুবিধা হচ্ছে ভাষাগত, যেটা আমরা টোটোপাড়ায় কোনো বাঙালি ফ্যামিলি নেই, বাংলা ভাষা কোনো দিনেই বলি না আমরা এই ভাষায়। স্কুলে গিয়ে যতটুকু কথা মানে স্কুলের স্যারদের সঙ্গে তো ভয়ে কিছুই বলতাম না। ওনারা যতটুকু স্যাররা পড়াই যেতেন অতটুকুই মানে বুঝলে না বুঝলে না, কেননা বাংলায় যে শব্দকে ভাত বলে টোটো ভাষায় সেটাকে অন্য বলে, আমাদের আমা বলি। এখন আমাকে যে ভাত বলছে সেই জিনিসটা আমরা বুঝতাম না ছোটোবেলায়। সেই পড়াচ্ছেন স্যার, শিখিয়েছে, পড়ে যাচ্ছে, এইভাবে কোনোরকমভাবে মাধ্যমিকটা পাস করলো। তারপরে উচ্চ মাধ্যমিকের জন্য বাইরে যখন যেতে হলো, মানে অন্য জগতে একেবারে, মানে ওখানে গিয়ে নিজের ভাষা বা নিজের যেটা মানে যে পরিবেশে আমরা বড় হয়েছি ছোটোবেলায়, ওই পরিবেশ থেকে একেবারে আলাদা। বাংলা ভাষা যখন আমাকে কেউ কথা বলতো, মানে হালকা ফুলকা বুঝতাম যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এইগুলো বুঝতাম। যখন বলতে যেতাম তখন আটকে যেতাম, মানে ভাষাগত সমস্যা হচ্ছে সব থেকে বড়ো। আর স্কুলে মানে সবাই ওখানে, মানে যেখানে আমি পড়াশোনা করতাম ওখানে প্রায় সবাই বাঙালি ছিল, মিডিয়াম বাংলাই ছিল মানে পড়াশোনা, কিন্তু আমরা বাড়িতে টোটো ভাষায় কথা বলতাম, গ্রামে নেপালি, আর স্কুলে গিয়ে ওই বাংলা ভাষায় পড়তাম। কিন্তু বলা আর শোনা কান দিয়ে যতটুকু শুনি অতটুকু কথাই সেটা গলা থেকে আর বার হয়নি স্যার, মুখ থেকে মানে বলতে পারি না, সেই জিনিসটা ছিল। মানে সেই সমস্যাটা হয়েছিল হচ্ছে উচ্চ মাধ্যমিকের মানে মাধ্যমিকের পর। আমার বাড়িতে ছোটোবেলায় বাবারা মানে ক্লাস 9 পর্যন্ত পড়েছিল, মা একেবারে পড়াশোনা কম, কিন্তু বাবা যতটুকু মানে আমাদেরকে গাইড করতো তার থেকে বেশি মাই করতো। মাই বলতো যে মানে সকাল বিকাল যে পড়তে বসতে গাইডটা মাই করতো। বাবা একটাই কথা বলতাম, পড়াশোনা করলে তোমাদের শিক্ষা কেউ কেড়ে নিতে পারবে না। মাধ্যমিকে প্রথম পাস করেছে হচ্ছে সূচনা টোটো, হচ্ছে রবীন্দ্র মুক্তি বিদ্যালয় থেকে পাস করেছিল, রেগুলার থেকে আমি করেছিলাম, উচ্চ মাধ্যমিক আমি করেছিলাম স্যার। তারপরে আমার পরবর্তী সময়ে তারপরে মানে মেয়েদের শিক্ষার হারটা অনেকটা বেড়ে গেছে স্যার। মানে আমার পরে 5-6 জন গ্র্যাজুয়েশন করেছে স্যার। ওরা এখন কেউ প্রাইভেট কোম্পানিতে কাজ করছে, কেউ আবার পড়াশোনাও করতেছে স্যার। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি ঠিক আছে স্যার, তারপরে যদি বাইরেও না যাই স্যার, তার বাইরের জগতের সঙ্গে আমরা মিশতেও পারতাম না স্যার।
মানে আমরা যদি সব কিছু যদি এখানে হয়ে যেত তাহলে বাইরের জগৎটা কি সেটাই জানতাম না স্যার। আমরা বাইরে গিয়ে যে এতটা মানে লড়াই করতে হয়, মানে আমরা তো জানতাম যে মানে ট্রাইব, টোটো, এসটি এইসব জানতাম, কিন্তু বাইরে যে অনেক সেটা আমরা টোটোপাড়ায় থেকে জানতে পারতাম না স্যার। সেটা বাইরে গিয়ে বুঝতে পেরেছি যে অন্যদের সঙ্গে লড়াই করার পর মানুষ মানে এসটিদের মধ্যেও লড়াই করার পর সে মানে একটা জায়গায় পৌঁছায়, কিন্তু এই টোটোপাড়ায় যদি হয়ে যেত তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারতাম না। তবে শিক্ষাক্ষেত্রে এখন এগিয়ে আসছে অনেক কম বয়সী শিশুরাও। ধনপতি টোটো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তাই দাপিয়ে বলছে প্রগতির কথা, উচ্চাশার কথা, যদিও তার ঘরে শিক্ষার অভাব রয়েছে। কীর্তন টোটো স্যার, আমি ধনপতি টোটো মেমোরিয়াল হাই স্কুল পড়ি স্যার। আমি 10 ক্লাসে স্যার। বাবা ড্রাইভার ছিল স্যার, এখন অসুস্থ আছে স্যার। ভাই স্কুলে পড়ে স্যার। আমি ইন্ডিয়ান আর্মি হতে চাই স্যার। পিছিয়ে নেই মেয়েরাও। নিয়ম মেনে স্কুল করার পাশাপাশি স্বপ্ন রয়েছে সমাজকে পথ দেখানোর। হয়তো রীতা টোটো এদের প্রেরণা। আমি ক্লাস 9-এ পড়ি। বাড়িতে আমার বোন আর আমার বাবা আছে, আমার মা নাই। আমি টিচার হতে চাই, আমার মতো বাচ্চাদেরকে পড়াশোনা করাই। কিন্তু এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ও মান নিম্নমুখী হওয়ার কারণে এই উদ্যোগী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে। স্কুল আছে দেখেন, কিন্তু এখানে টিচার নাই। বাচ্চাদের যাওয়া হয়, পুরা ক্লাস হবে না। তো ধরেন 6টা পিরিয়ড হওয়ার সময় 2টা পিরিয়ড করে বাড়িতে চলে আসে। একদম পুরাপুরি স্কুলের পড়াশোনাটা একদম খুব খারাপ আছে। একদম আমি স্কুলের সামনে বসি, দেখি টিচাররাও ভালো মতো, যারা আছেন ওনারাও ভালো মতো পড়াচ্ছেন না। টিচারই নাই বলতে গেলে। একজন টিচার কতটা ক্লাস কভার করবে? টিচার তো অনেক কম। যেখানে মোটামুটি আমাদের ধারণের 17-18 জন টিচার হইতে লাগতো আর কি, এখানে 5-6 জন টিচারের মধ্যে কি করা যাবে? হাই স্কুল আছে, 12 অবধি আছে, কিন্তু ও তো 12 অবধি 6 থেকে 12 অবধি এত স্টুডেন্টের ভিতরে তো 6-7 জন টিচার তো কোনো কিছু করতে পারবেন না। টোটো ছাড়া অন্য সম্প্রদায়ের মানুষেরা এখানে উপার্জনের মূল ভিত্তি করেছে সুপারি চাষ। নিজেরাই সেই সুপারি তুলে সংরক্ষণের প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করে রাখে বিক্রির জন্যে। তবে অনেকে পুরো বাগান বাৎসরিক হিসেবেও বিক্রি করে অর্থ উপার্জন করে। গুটিকতক সরকারি অফিস ছাড়া এখানে কোনো বেসরকারি অফিস নেই। তাই চাষের ভিত্তিতে আর কিছু হোমস্টে ব্যবসা করে এখানকার মানুষ অর্থ উপার্জন করে। টোটোদের বিয়ে প্রণালীটি 2 ভাগে বিভক্ত। একদম কম বয়সে বাগদান হয়। পরে বিবাহযোগ্য কন্যা যখন নারীত্বে উপনীত হন, সেই সময় তাকে চলে যেতে হয় তার স্বামীর ঘরে। সেখানে গর্ভবতী হওয়ার পর বিয়ের মূল পর্ব নামালামি সম্পন্ন হয়। তবে বর্তমানে সরাসরি বিয়ে অনুষ্ঠিত হয়। গ্রামের সবাইকে নিয়ে বিরাট এক ভোজন পর্ব। সেখানে সব রকমের মাংস সবজির আয়োজন থাকে। টোটোপাড়ায় কাজী পদটি যথেষ্ট শক্তিশালী এবং এই পদটি কিন্তু বংশানুক্রমিক। 1977 সালে গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হওয়ার আগে সামাজিক অপরাধের বিচার কাজীর মাধ্যমেই সম্পন্ন করা হতো। এখনও এই সমাজে প্রথাভিত্তিক বিচার ব্যবস্থা চালু রয়েছে। এই পুজো ঘরটি এটি আগে চিরাচরিত আকৃতি থাকলেও বর্তমানে সেটি যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু তৈরি হয়েছে। টোটোদের পুজো পদ্ধতি হিন্দুদের মতো। এদের আদি দেবতার নাম হচ্ছে ইস্পা। ইস্পা হলেন পুরুষ এবং প্রকৃতির মিলিত রূপ। ভুটান পাহাড়ের সীমান্তে একটি মন্দিরে নিয়ম করে তারা ইস্পার পুজো করেন। তবে এই মন্দিরটি স্বতন্ত্র। এই মন্দিরে কোনো মূর্তি থাকে না। পুজোর জন্যে এই মন্দিরে রয়েছে কেবল 2টি
মাদল বা মাকু। এদের সবথেকে বড় ধর্মীয় উৎসব হল অংচু এবং ময়উ। এই দুটি উৎসব হল ইস্পার পুজো। টোটোরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিলেও কেউ মারা গেলে তাকে কিন্তু কফিনে ভরে কবর দেওয়ার রীতি রয়েছে। যে পরিবারের ব্যক্তি মারা যান তাদের একটি বাঁশের টুকরো দেওয়া হয়। রীতি অনুযায়ী এই টুকরোটি 1 বছর অবধি ঘরে রাখা হয়, কিন্তু বর্তমানে নিয়ম শিথিল হয়ে মাত্র 12 দিন এই বাঁশের টুকরোটি রেখে দেওয়া যেতে পারে। তবুও এখানে আছে দারুণ হাসি খুশি এই শিশুরা। কবির ভাষায়, A simple child that lightly draws its breath and feels its life in every limb, what should it know of death? শিক্ষাগত দিক থেকে টোটোরা অনেকটাই পিছিয়ে পড়া সম্প্রদায়। এই প্রাচীন জনজাতিদের বাসভূমিতে একমাত্র মাধ্যমিক স্কুলটি 2020 সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিবর্তিত হয়। এছাড়া 4টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। 1979 সালে চিত্তরঞ্জন টোটো প্রথম মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। 1996 সালে প্রথম উচ্চ মাধ্যমিক পাশ করেন সনজিৎ টোটো। এখানকার প্রথম স্নাতক জগদীশ টোটো ধনপতি টোটো সরকারি স্কুলের প্যারা টিচার ছিলেন, তবে খুব কম বয়সে তিনি মারা যান। আর প্রথম স্নাতক মহিলা রীতা টোটো। উচ্চশিক্ষার জন্য এই জনজাতির শিক্ষার্থীদের মাদারিহাট বা বীরপাড়াতে যেতে হয়। মাদারিহাট টোটোপাড়া থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। এই জঙ্গল ঘেরা পথে পেরিয়ে আসতে হয় বেশ কয়েকটি শুকনো নদী, কিন্তু বর্ষাকালে অতি দুর্গম হয়ে ওঠে এই পথ। যদি একদম পুরোপুরি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আমাদের যাওয়া হবে না, আমরা সেদিন আমাদেরকে এদিকেই বসতে লাগবে। যেদিন জলটা কমে যাবে নদী থেকে তখন আমরা যাই আর কি। বাসও বন্ধ থাকবে। 2 দিন তো কম হয়, বর্ষাকালে 2 দিন 3 দিন তো হবে, কোনো কথাই না ওটা। সারা বছর শুধুমাত্র গাড়ির উপর ভরসা করে টোটো মানুষেরা মাদারিহাট বীরপাড়াতে যাতায়াত করে। উচ্চশিক্ষা কম হওয়ার জন্যে এই দুর্গম যাতায়াত ব্যবস্থা এবং বিদ্যালয়ের অভাবকে দায়ী বলে ভাবা যেতে পারে। গ্র্যাজুয়েশন আপনার ছেলে মেয়ে মিলে আপনার 15 জন, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েশন আর একজন হচ্ছে মাস্টার ডিগ্রি করেছে। আপনার শিক্ষা আপনার যেভাবে হচ্ছে তাতে আমাদের পাস করলেও বাইরের স্টুডেন্টের সঙ্গে আমাদের কম্পেয়ার করা খুব মুশকিল হয়ে যায়, যেহেতু সামান্য। তাছাড়া এখানকার উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষকের সংখ্যা এবং লেখাপড়ার মান অনেক নিম্ন হওয়ার জন্যে প্রকৃত শিক্ষার হার অনেক কম। সাকুল্যে 1630 জন বসবাসকারী আদিবাসীর মধ্যে মাত্র 15 জন কলেজের গণ্ডি পেরোতে পেরেছেন এবং স্নাতকোত্তর একমাত্র ধনঞ্জয় টোটো। এই শুকনো হাওড়ি নদীর ওপর দিয়েই চলে টোটো জনজাতির সারা বছরের যাতায়াত। নিকটবর্তী ভুটান পাহাড়ের ডলোমাইট ভর্তি পাথর নিয়ে ট্রাকগুলো এর উপর দিয়েই যায়, কিন্তু যোগাযোগের ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। দুর্বল যাতায়াত ব্যবস্থার জন্যে বর্ষাকালে 3 মাস এদের কাছে অত্যন্ত বিপদের সময়। হাওড়ি নদীর প্রবল জলোচ্ছ্বাসে রোগীদের টোটো পাড়ার বাইরে নিয়ে যাওয়া যায় না, ফলে মৃত্যু হয় অনেকের। যদিও টোটোদের রোগ নির্দিষ্টভাবে কিছু নেই, তবে অত্যাধিক দেশীয় মদে আসক্ত হওয়ার ফলে অনেক সময় তাদের লিভারের সমস্যা এবং ক্যান্সার দেখা দেয়। টিবি রোগীও রয়েছে। মনে করা হয় এর কারণ হচ্ছে দারিদ্র্য, অপুষ্টিকর খাদ্য গ্রহণ এবং সঠিক চিকিৎসার অভাব। যদিও একটি গ্রামীণ হাসপাতাল এখানে রয়েছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। এখানে থ্যালাসিমিয়া রোগী অনেক বেশি রয়েছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। এই অঞ্চলের মানুষের দাবি কিন্তু অন্যরকম। আমি এইটুকু বলতে পারি যে আমাদের যে এনজিও আসছিল তারা আমাদের পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছে, তাতে কোনো থ্যালাসেমিয়ার রেকর্ড পায়নি। তারা বলেছে আগামী দিনে হতেও পারে
বা তার একটা বিজ্ঞান ভিত্তিক হিসেবে বলছে তারা বি নাকি হলে পরে তাহলে আপনার সে হতে পারে, বা এর সঙ্গে এ গ্রুপের সঙ্গে যদি বিয়ে করে তাহলে হতে পারে, এইভাবে বলেছে। কিন্তু হতে তো হবে না, বিজ্ঞানভাবেই তাকে শনাক্ত করা উচিত বলে আমি মনে করি। আমরা মনে করি এখন তখনকার যুগটাই, তখনকার আইনটাই, আমাদের যে সামাজিক আইনটা ছিল ওইটাই ভালো ছিল মনে হয় আমার। কারণ হচ্ছে এখন ওই সামাজিকটাকে একটু ডেভেলপ করতে গিয়ে অনেক কিছু ক্ষতিটা হচ্ছে আমাদের। আমি তখনই বললাম আপনাদেরকে, আমাদের যে কালচার যেটা রয়েছে, ভাষাটা যেটা রয়েছে, ওইটা দিক দিয়ে অনেক নষ্ট হচ্ছে আমাদের। প্লাস এখানে এখন টোটো শুধু না, নন টোটোরও রয়ে গেছে। এখন নন টোটোদের সঙ্গে মিশামিশি, এখন চলাফেরা, বসবাস, মানে কথাবার্তা, এই সবগুলো ওনাদের সঙ্গে ডেলি হচ্ছে। তো ওখানেও একটা এফেক্টেড আমাদের রয়েছে সামাজিক। যদিও সমাজে পরিবর্তন এসেছে বলে দাবি অশোক টোটোর। সামাজিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে আসছে উচ্চ বাসনা সম্পন্ন নতুন প্রজন্মের ছেলে এবং মেয়েরা। এছাড়া রয়েছে রীতা টোটোর মতো স্নাতক মহিলাদের প্রেরণা, ধনীরাম টোটোর মতো উৎসাহী ভাষা গবেষক। পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে চাইছে এ সমাজের অনেকেই। ফলে অন্য সম্প্রদায়ের মানুষের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনে অথবা টোটোপাড়া ছেড়ে শিক্ষার কারণে বাইরে যাবার মানসিকতাও বেড়েছে। যদিও নিজেদের ঐতিহ্য বজায় রাখার জন্য মরিয়া টোটো সম্প্রদায়ের মানুষের দাবি তাদের জন্য নির্দিষ্ট একটি জায়গা দেওয়া হোক এবং তাদের সংরক্ষণের মধ্যে রেখে চাকরি বাকরির সুবিধা দেওয়া হোক। আমাদের সমাজের যে 1600 জন রয়েছে, সেই 1600 জনের মধ্যে 15 জন ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট। তার মধ্যে আমাদের কোনো চাকরি বা কোনো কর্মসংস্থান না হওয়াতে আমাদের একদম সামাজিক ইয়েটা একদম দুর্বলতা হয়ে যাচ্ছে। তো এইসব যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি এইসব আমাদের যে মন্তব্যটা যদি দেখে থাকেন, তাহলে তা আমরা আশা করব যে আমাদের আদর ভবিষ্যতে যে নিউ জেনারেশন যারা আসছে, পড়াশোনা করে আসছে, ওনাদের জন্য কিছু পড়াশোনার দিক দিয়ে একটু উৎসাহিক বাড়ানোর জন্য একটু চেষ্টা করুন। তাই দাবি করা যায় টোটোপাড়ায় সূর্যোদয় শুরু হয়েছে। প্রগতি, শিক্ষা এবং উন্নতির আলো ধীরে ধীরে প্রবেশ করছে ভারত ভুটান সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আদিম এই জনজাতির বসতিতে। তবে সুযোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং কর্মক্ষেত্রে অগ্রাধিকার এই টোটো জনজাতির সূর্যোদয়কে অবশ্যই মধ্য গগনে নিয়ে যেতে পারবে। Yambe toto be